রাত তখন আনুমানিক 11:30টার কাছাকাছি। আমি একা একটা মেয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে বাঁশবাগানের ভিতর দিয়ে চলেছি অজানা জায়গার উদ্দেশ্যে। এটাকে গভীর রাতই বলা যায়, কারণ গ্রামে সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হয় না। আশেপাশে তেমন কাউকেই দেখলাম না, শুধু দূর থেকে ভেসে আসছে কিছু শিয়ালের ডাক, আর বাঁশবাগানের ভিতর থেকে শোনা যাচ্ছে কিছু ঝিঝি পোকার ডাক। বিধ্বস্ত অবস্থায় ছেঁড়া জামা কাপড় নিয়ে, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, কান্না ভেজা চোখ, চোখে মুখে ভয়ের ছাপ, এই সব মিলিয়ে আজকের রাতটা যেন আমার কাছে খুব অন্যরকম মনে হচ্ছে। চেনা জানা রাস্তাগুলো আজকে যেন আমার কাছে অচেনা মনে হচ্ছে। তার একটা কারণ, আজকে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। জানি না কি কারণ ছিল, কোনো দোষ ছিল না আমার। তারা হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করি, তারপরও কোনো লাভ হয়নি। তাকে অনেক বুঝিয়েছি, একা মেয়ে মানুষ, আমি এত রাত্রে কোথায় যাব, কি করব তুমি বলো। তারপরেও তার পাশার মন আমি কোনো রকমভাবে গলাতে পারিনি। আসসালামু আলাইকুম, আমার নাম রিনি। কিছুক্ষণ আগে যে মহিলাটা আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেটা আসলে আমার নিজের মা না, সেটা আসলে আমার সৎ মা। সে বরাবরই আমার সাথে এরকম নির্যাতন অত্যাচার করে আসছে। আমি কিছুই বলি না, মুখ বুজে সহ্য করি। যাই হোক, শুনেছি আমার জন্মের পরে আমার মা, মানে আমার আসল মা মারা যায়। তখন প্রতিবেশীরা আমার বাবাকে অনেক বোঝাতে থাকে যে নিজের মেয়েটাকে মানুষ করার জন্য হলেও আরেকটা বিয়ে করো। তখন আমার বাবা প্রথম বিয়ের জন্য রাজি হয়নি। তারপরে আমার কথা ভেবে আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের 1 বছর না হতেই আমার সৎ মায়ের একটা কোলজুড়ে কন্যা সন্তান আসে। সে আমার থেকে দেখতে কালো হওয়ায় আমার সৎমা আমার সাথে সবসময় হিংসা করত। এমনকি বাড়ির সমস্ত কাজ, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, সকল কাজই আমাকে করাতো। বাসার কাজকাম করার জন্য আমি স্কুলও ঠিক মতো যেতে পারতাম না। আচ্ছা যাই হোক, আমি তাদের সাথে থাকি বা না থাকি তাদের কিছুই যায় আসে না। আজ হয়তো আমার মা বেঁচে থাকলে আমাকে এইসব দিন দেখতে হতো না। এসব কথা ভাবতে ভাবতে কখন যে আমাদের গ্রামটি ছেড়ে আমি অনেক দূরে চলে এসেছি ভাবতেও পারিনি। পিছন ফিরে তাকে দেখি, আমাদের ছোট গ্রামটি দেখা যাচ্ছে না বললে চলে। আরেকটা কথা বলে রাখি, আমাদের গ্রাম আর শহর কিন্তু কাছাকাছি। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি, শহরের কাছাকাছি বলতে গেলে। এখন আনুমানিক রাত 12:30 হবে হয়তো। আমি হাঁটতে হাঁটতে একটা ফাঁকা রাস্তায় চলে আসি। হঠাৎ পিছনে ফিরে দেখি কারা যেন পা টেপে টেপে আমার পিছু নিচ্ছে। 3-4 জন অচেনা লোক, মুখ ঢাকা। তাদের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি হিংস্রতা। তারা ধীরে ধীরে আমার কাছে চলে আসতে থাকে। আমি ভয় পেয়ে দৌড় দিই, কিন্তু একই তাদের হিংস্রতা যেন কোনো রকমভাবে কমছেই না। তারা সমানভাবে আমার পিছনে ছুটতে থাকে। আমি আরও জোরে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে সামনে দেখতে পাই একটা পুরনো গলি। আমি আগে পিছে না ভেবে সেই গলির ভিতরে ঢুকে প্রাণপণে ছুটতে থাকি। আমি তখনও বুঝতে পারিনি যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে চলেছে। তো তার ভিতরে আমি প্রবেশ করার পর দেখি এটা একটা পুরনো কবরস্থান। যেহেতু এই রাতে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আর বাইরে সেই হিংস্র মানুষগুলো দাঁড়িয়ে আছে, এজন্য আমি সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিই। চারিদিকে বেশ ভালোই কুয়াশায় মোড়ানো। যদিও এটা শীতকাল না, তারপরেও গভীর রাত হওয়ার কারণেও হয়তো বা এরকম শীত শীত অনুভূতি হচ্ছে। আমি একটু খানিকটা সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে একটা কবরের ওয়াল, মানে দেওয়াল তোলা থাকে সেরকম দেওয়ালের সাথে হিলেন দিয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকলাম। এর ভিতর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। তারপর কিছু লোকের ফিসফিসানির শব্দে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি ভাবছিলাম প্রথমে সেই হিংস্র মানুষগুলো হয়তো বা আমার পিছু পিছু কবরস্থানের ভিতর প্রবেশ করেছে। আমি তো তখন অনেক ভয় পেয়ে যাই। তারপরে আমি যখন তাদের উকি দিয়ে দেখতে যাই, তখন তো আমার পুরো একদম মাথা ঘুরে গেছে। পায়ের নিচের মাটি মনে হচ্ছে সরে গেছে। আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। কিছু ছায়া, আমি ভালো করে লক্ষ্য করলাম, কিছু ছায়া একে অপরের সাথে কথা বলছে। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে জিনিসটা কি। আমি তাদের কথা শুনতে পাচ্ছি অথচ দেখতে পাচ্ছি না।
কিছুক্ষণ পর দেখি তারা আস্তে আস্তে মানুষের রূপে পরিবর্তন হয়। আমি ভালো করে লক্ষ্য করলাম যে মানুষ তো এমন হয় না, তাদের নখগুলো অনেক বড় বড়, আর তাদের পোশাক ছিল অনেকটা কালো রঙের পোশাক, অনেক লম্বা, মানুষগুলো লম্বা, পোশাকটাও দেখছি একদম মাটির পর্যন্ত একবারে ছুঁয়ে আছে। তাদের চোখের দিকে আমি লক্ষ্য করলাম, চোখ দিয়ে মনে হচ্ছিল যেন আগুন ঝরছে। এই সব কিছু দেখার পরে আমি ভুলবশত অনেক জোরে চিৎকার দিয়ে ফেলি। আমার চিৎকারটার সঙ্গে সঙ্গে তারা ঝড়ের গতিতে যেন আমার কাছে চলে আসে। আমি খেয়াল করি আমার আশেপাশে বেশ অনেক কয়েকজন আমাকে ঘিরে ধরে। তারপর আর আমার কিছু মনে নেই, আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর আমি দেখি নরম তুলতুলে বিছানায় শুয়ে আছি। আমি হুড়মুড়িয়ে উঠে বসি, চারপাশে লক্ষ্য করি অনেক বড় বাড়ি, সাজানো গোছানো ঘর। তারপরে আমার হাতের ডান পাশে আমি লক্ষ্য করি যে একটা সুন্দর ছেলে, যুবক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানে ছেলেটা এত সুন্দর, তাকে দেখার পর আমি কি বলবো না বলবো, মানে আমার ভাষাটাই হারিয়ে ফেলেছি। লম্বা চওড়া, দেখতে সুন্দর। ছেলেটা সাদা কালারের শার্ট পরেছিল, কালো প্যান্ট। তো ছেলেটা যখন আমার আশেপাশে ঘুরছিল তখন তার গা থেকে একটা সুন্দর সুঘ্রাণ আসছিল। আমি তাকে জিজ্ঞেস করি যে আমি কোথায় আর কে আপনি, আর আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? ছেলেটা কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর ছেলেটা আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি কিছুক্ষণ বিছানার উপরই বসেছিলাম। তারপরে কিছু মেয়ে মানুষ আমার রুমে প্রবেশ করে। তারা সাদা রঙের একটা ড্রেস পরেছিল, বোরখার মতো দেখতে হয়, কিন্তু সেটা বোরখা না, তাদের মুখে নিকাব ছিল। তাদের শরীর থেকেও সেই একই সুঘ্রাণ পাচ্ছিলাম। তারা আমার জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে আসে। আমি আমার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলাম আমি সেই ছেঁড়া জামা কাপড়ই আমার শরীরে আছে। তারা মোট 3 জন ছিল। তাদের ভিতরকার একজন আমাকে বলে যে রিনি, এই ড্রেসটা তুমি পরে নাও। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম জানেন কিভাবে, আর দয়া করে কি কেউ আমাকে বলবেন আমি কোথায় আছি আর এটা কোন জায়গা? সে আমাকে শুধু বলে, এটা জিন রাজ্য, তোমাকে সেই কবরস্থান থেকে আমাদের এখানকার কিছু পাহারাদার জিন তোমাকে তুলে নিয়ে এসেছে। তারপর আমি মেয়েটাকে বলি, আমাকে এখানে তুলে নিয়ে আসার কারণটা কি আপনি আমাকে বলতে পারবেন? তাছাড়া আমার জানা মতে আমি তো কোনো ভুল করিনি। তখন সে মেয়েটা বলে, তুমি আগে তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও, তারপরে আমাদের এখানকার কিছু জিন এসে তোমাকে জিনের বাচ্চার কাছে নিয়ে যাবে। তারপরে তোমার না হয় প্রশ্নের উত্তরগুলো তুমি তার কাছেই জেনে নিও। তারপর তারা সেখান থেকে চলে যায়। আমিও তাদের আর কিছু জিজ্ঞেস করলাম না। তাদের ভিতরকার একজন আমাকে ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছিল। আমি সেখানে যেয়ে ফ্রেশ হয়ে নিই। তারপরে সেখানে কিছুক্ষণ বসে থাকি। 1 ঘন্টার মতো বসে থাকার পর একজন প্রহরী এসে আমাকে নিয়ে যায় সেই বাদশার দরবারে। সেখানে জিনের বাদশা বসা ছিল একটা সিংহাসনে। আমি লক্ষ্য করি তার পাশে বসে আছে সেই ছেলেটি, যাকে আমি আমার জ্ঞান ফেরার পরে আমার রুমের এক পাশে বসা দেখেছিলাম। সেই ছেলেটা এখনও সে একই রকমভাবে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি এমন কি দোষ করলাম কিংবা এমন কি ভুল করলাম যাতে তারা আমাকে এখানে তুলে নিয়ে এসেছে। আর সবার সামনে এভাবে দাঁড়িয়ে থাকার কারণে নিজেকে খুব অসহায় বোধ মনে হচ্ছিল। হঠাৎ আমার নিস্তব্ধতা ভেঙে জিনের বাদশা আমাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমার নাম রিনি। তখন সে বলে যে তুমি এত রাত্রে সে কবরস্থানে কি করছিলে? তখন আমি তাকে বলি যে এত রাত্রে আমার সৎমা আমাকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছিল। তারপরে আমি এখানে আসার পর কিছু দুষ্টু লোক আমার পিছু নিয়েছিল, হয়তো তারা আমার ক্ষতি করতে চেয়েছিল। আমি কিছু না ভেবে আমি সেখানে দৌড়াতে দৌড়াতে একটা গলির ভিতর ঢুকে আমি এই কবরস্থানের ভিতর চলে আসি। বিশ্বাস করেন, আমি তখনও জানতাম না যে আমি এতটা বিপদের সম্মুখীন হব, আর আপনাদের পাহারাদার যে ওখানে আছে আমি সেটাও জানতাম না। আমি তো অনেক ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমি সেখানে বসেছিলাম। হঠাৎ করে দেখি আপনার পাহারাদারেরা আমাকে দেখে ফেলে এভাবে হঠাৎ করে তুলে নিয়ে আসে। এতে আমার কোনো দোষই ছিল না।
তখন জিনের বাদশা আমাকে বলে, তুমি যে সত্যি কথা বলছো আমি বিশ্বাস করব কিভাবে? তখন আমি বললাম, আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি যেটা বলেছি সেটা সব কিছুই সত্যি। তখন তার জিনের বাদশা তার একটা প্রহরীকে বলে যে এই মেয়ের সম্বন্ধে কিছু খোঁজ লাগাও, যে আসলে সে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। কিছুক্ষণের মধ্যে সে পাহারাদার এসে হাজির হয় সেই দরবারে। সে তখন জিনের বাদশাকে বলে যে হুজুর, হ্যাঁ সত্যি এই মেয়েটি আপনাকে সত্যি কথা বলছে। তখন জিনের বাদশা আমার প্রতি অনেক খুশি হয়ে যায়। সে তখন আমাকে বলে, তোমাকে আমি ছাড়তে পারি একটা শর্তে। তুমি যদি আমার সেই শর্তটা মানো এবং শর্তে জয়ী হও, তাহলে আমি তোমাকে চিরতরে মুক্তি দিতে পারি এবং তোমার ভবিষ্যৎ আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি, অনেক ধন দৌলত সম্পত্তি আমি তোমাকে দিতে পারি। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? তুমি কি তোমার ভবিষ্যৎ সাজাতে চাও, নাকি সারা জীবনের মতো আমাদের এই কারাগারে বন্দি থাকতে চাও? তখন আমি কিছুটা চুপ থাকি এবং ভাবতে থাকি যে আসলে কি করব। আমি কি আমার ভবিষ্যৎ নিয়ে ভাববো, নাকি আমার জীবনটা এখানে শেষ করে দেব? অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নেই, এমনিতেও দুনিয়াতে আমার কেউ নেই, বাবাও মারা গেছে, মাও জন্মের পর মারা গেছে। এখন আমারও হয়তো উচিত হবে তাদের শর্তটাই মেনে নেওয়া। হয় মরবো, না হলে বাঁচবো, যে কোনো একটা ফাইসালা তো আমাকে নিতেই হবে। এইভাবে আমি রাজি হয়ে যাই। জিনের বাচ্চাকে বলি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার শর্তটা আমাকে জানান। তখন জিনের বাদশা আমাকে জানায় তারই একমাত্র রাজকন্যা নাম আয়শা। সে আমার মেয়েটিকে আটকে রেখেছে তোমাদের মতোই একজন মানুষ। সে একজন দুষ্ট তান্ত্রিক। আমার মেয়ের কাছে সমস্ত জিন রাজ্যের শক্তি থাকায় আমরা সেই মানুষটার সাথে পেরে উঠতে পারছি না। আর মূলত সেই শক্তি নেওয়ার কারণেই সে আমার মেয়েটিকে এভাবে আটকে রেখেছে। আর পাশে যে ছেলেটিকে দেখছো, এটা আমার ছেলে, সে আমার একমাত্র ছেলে, তার কাছেও কিছু শক্তি আছে। এজন্য তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলে আমার ছেলেকে তোমার সঙ্গে পাঠাতে পারি। এছাড়া আর কোনো জিন তোমার সাথে আমি দিতে পারবো না। তারপর আমি কিছুক্ষণ চুপ থাকি এবং মাথা নাড়াই, হ্যাঁ আমি রাজি, আপনার এই শর্তে আমি রাজি। তখন জিনের বাদশা তার ছেলেকে বলে, যাও তুমি এখনই তাকে নিয়ে বেরিয়ে পড়ো, আর এক মুহূর্ত দেরি করো না। তখন সে ছেলেটি তাড়াহুড়ো করে আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বলে, আমার হাতটা তুমি শক্ত করে ধরো। আমি প্রথম অনেক লজ্জাবোধ করছিলাম এবং ভয়ও পাচ্ছিলাম যে একটা জিনের হাত আমি কিভাবে ধরবো। তারপর সে আমাকে বলে, তুমি দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি আমার হাতটা ধরো। এবং আমি সেখানে তার হাতটা শক্ত করে ধরি। আমি যখন তার হাত ধরি, তার হাত ছিল প্রচণ্ড ঠান্ডা, শীতল অনুভূত হচ্ছিল। আর সেই সুঘ্রাণের কথা না বললেই নয়, এতটা সুন্দর। সে আমাকে বলে যে তুমি চোখ বন্ধ করো, যতক্ষণ না আমি তোমাকে চোখ খুলতে বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলবে না। এবং আমি তার কথা মতো তার হাতটা শক্ত করে ধরি এবং চোখটা বন্ধ করে ফেলি। কিছুক্ষণের পর সে আমাকে চোখ খুলতে বলে। চোখ খোলার পর দেখি যে আমরা চলে এসেছি একটা গভীর জঙ্গলে। আরে এটা তো আমাদের সেই পৃথিবী। রাত্রের অন্ধকারের ভিতর আমরা দুইজন সেই জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছি। সে আমাকে বলল, এখান থেকে সোজা কিছুক্ষণ হেঁটে গেলে সে তান্ত্রিকের গুহা। সে ছেলেটি তখনও আমার হাতটা শক্ত করে ধরেছিল। সে আমাকে বলল, চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। তখন আমরা দুজন সামনের দিকে হাঁটা ধরি। কিছুক্ষণ যেতে সে আমাকে বলল, আমার যদি ভুল না হয় তাহলে তোমার নাম রিনি, তাই তো? তখন আমি মাথা নাড়ালাম। তখন সে আমাকে বলল যে তুমি কি আমার নাম জানো? আমি বললাম না। তখন সে আমাকে বলল, আমার নাম কবির। আচ্ছা যাই হোক রিনি, তোমাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সেই তান্ত্রিকের গুহার ভিতরে প্রবেশ করতে পারবো না। আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো, শুধু তুমি ওই গুহার ভিতরে প্রবেশ করবে। আর একটা কথা তোমাকে বলে রাখি, মূলত এই তান্ত্রিক আমার বোনের সেই নীল আংটির জন্য তাকে এখানে ধরে আটকে রেখেছে। আমাদের জিন রাজ্যের সমস্ত জিনের শক্তি সে আংটির ভিতর লুকানো। হয়তো সে আংটিটা তার হাতে বা অন্য কোথাও লুকানো আছে। সে
সেই তান্ত্রিকের কাছ থেকে কোনোভাবে কোনো রকম কৌশলে সে আংটিটি তুমি আমার কাছে নিয়ে আসবে, তারপরে যা করার আমি করব। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবেন। তখন বলল তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। তখন আমি চলে যাই সেই জাদু বলে তৈরি করা এক গুহার ভিতরে। সেখানে বসে আছে সেই ভয়ঙ্কর তান্ত্রিক, তার চারপাশে আগুনের ঘূর্ণি, হাত ভরা কালো তাবিজ। তখন আমি তার সামনে কিছুটা অভিনয় করার চেষ্টা করলাম। তখন সে তার ধ্যান ভেঙে আমাকে বলল, কে তুই, আর এখানে তুই কী করছিস? তখন আমি তাকে বললাম যে এই অন্ধকার রাত্রে আমি পথ হারিয়ে এখানে এসেছি, আর আমার পরিচয়টা না হয় একটু আপনাকে পরেই দিই, তার আগে আমাকে কি এক গ্লাস পানি খাওয়ানো যাবে? ঠিক আমাকে বলে যে হ্যাঁ আমি তোকে পানি খাওয়াতে পারি, তার আগে তোর পরিচয়টা আমাকে দে। তখন আমি কোনো উপায় না পেয়ে আমি তাকে বললাম যে আজকে রাত্রে আমার সৎ মা আমাকে মেরে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি পথ হারিয়ে এই জঙ্গলের ভিতর প্রবেশ করি। কোথায় যাব কী করব না ভেবে এই জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করছিলাম। কিছুক্ষণ পর আমি দেখি দূর থেকে কিছু আগুন দেখা যাচ্ছে। আমি ভাবলাম এখানে হয়তো কারো বাড়ি আছে, আজ রাতটুকুর জন্য আমি এখানে আশ্রয় নিতে পারবো। এইভাবে এখানে আমি আসি। আমাকে এখানে থাকতে দেন, তাহলে আমার অনেক উপকার হতো, হয়তো বা এই জঙ্গলের হিংস্র জানোয়ারের হাত থেকে আমি রক্ষা পেতাম। তখন সেই তান্ত্রিকটা আমাকে বলল আচ্ছা ঠিক আছে, তুই শুধু আজকের রাতের জন্য এখানে থাকতে পারবি। তখন আমি বললাম আজকের রাতটুকুই যথেষ্ট, আর আমি আপনাকে বললাম সে পানির কথা, এক গ্লাস পানি দিলে খুব উপকার হতো। অনেকক্ষণ যাবৎ এই জঙ্গলে ঘোরাঘুরি করছি তো, এই জন্য আমার গলাটা অনেক শুকিয়ে গেছে। তখন সেই তান্ত্রিক বলল আচ্ছা তুই কিছুক্ষণ এখানে দাঁড়া, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তারপরে সেই তান্ত্রিকটি সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি তার গুহার ভিতরে সব কিছুই ভালোভাবে দেখছিলাম, আশেপাশে কি রাখা আছে, কোথায় কি আছে, সব ভালোভাবে লক্ষ্য করছিলাম। আমি মনে মনে অনেক আয়েশাকে খোঁজার চেষ্টা করি। আমি তার গুহার ভিতরে এদিক সেদিক ভালোভাবে খোঁজার পর দেখি একটা কাচের বোতলের ভিতর কি যেন রাখা। আমি তখনও সেটা বুঝতে পারিনি যে আসলে এটা কি। আমি শুধু বোতলটাই দেখলাম, অনেক সুন্দর, অনেক চকচকে। তার এর কিছুক্ষণ পর সেই তান্ত্রিকটি গুহার ভিতরে আবার প্রবেশ করে, এসে আমাকে সেই পানির গ্লাসটা আমার সামনে এগিয়ে দেয়। পানির গ্লাসটা যখন আমার সামনে এগিয়ে দিচ্ছিল তখন আমি তার হাতে একটা আংটি লক্ষ্য করি, অনেক সুন্দর চকচকে। আংটিটি থেকে অনেক সুন্দর আলো বের হচ্ছিল। তখন আমার মনে পড়লো কবিরের কথা। কবির আমাকে বলেছিল এমন একটা আংটি আছে, সেটা তান্ত্রিকের হাতে, যে আংটির কারণেই মূলত আমাকে এই গুহার ভিতরে পাঠানো হয়েছে। তখন আমি মনে মনে ভাবলাম এই আংটিটা যেভাবে হোক আমাকে নিতেই হবে। তারপরে আমি সেই তান্ত্রিককে বলি যে গুহার ভিতরে বেশ অনেকটাই গরম, আমি একটু বাইরে থেকে বরং বাতাস খেয়ে আসি, তারপরে না হয় এখানে ঘুমাবো। তারপর তান্ত্রিক বললো আচ্ছা ঠিক আছে তুই যা। তারপর আমি গুহার ভিতর থেকে বাইরে বের হয়ে আসি। বাইরে বের হয়ে আসার পর আমি কবিরকে ডাকি। কবিরকে ডাকার সঙ্গে সঙ্গে সে আমার সামনে হাজির হয়ে যায়। সে বলে তুমি কি সে আংটিটা পেয়েছো, কিংবা আমার বোনকে তুমি দেখতে পেয়েছো? তখন আমি বললাম আংটির খোঁজ তো আমি পেয়েছি, কিন্তু আয়েশা তাকে তো আমি দেখতে পেলাম না। তখন কবির আমাকে বলল আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে হোক ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে সেই আংটিটা আমার কাছে এনে দাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। এই বলে আমি আবার তখন গুহার ভিতরে আবার প্রবেশ করি। গুহার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তান্ত্রিক আমাকে জিজ্ঞেস করে কিরে, তুই না কিছুক্ষণ আগে বললি তোর নাকি ঘুম আসছে না, বাইরে বাতাস খাবি? আমি বললাম বাইরে অনেকটা অন্ধকার, আর আমি একা মেয়ে মানুষ, অনেক ভয় লাগছে, এই জন্য ঘুমানোর সিদ্ধান্তই নিলাম। তাহলে আমাকে বলে আচ্ছা ঠিক আছে যা, তুই ওই পাশে ঘুমিয়ে পড়। তারপর আমি সেখানে গেলাম, কিন্তু ঘুমানোর অভিনয় করলাম, কিন্তু ঘুমালাম না, আর অপেক্ষা করতে থাকলাম তান্ত্রিক কখন ঘুমাবে। এর বেশ অনেকক্ষণ সময় কেটে গেল, প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি শুধু তান্ত্রিকের ঘুমানোর অপেক্ষায় ছিলাম। তার কিছুক্ষণ পরেই তান্ত্রিক সেখানে এসে ঘুমিয়ে পড়ে এবং আমি চুপি চুপি তার কাছে যাই। অনেক ভয় পাচ্ছিলাম, তার ডান হাতের বৃদ্ধা আঙুলে সে আংটিটা পরানো। আমি চুপি চুপি গিয়ে তার হাত থেকে আংটিটা
খুব সহজে খুলে ফেলি, কিন্তু আংটি খোলার সাথে সাথে ঘটলো সেই বিপত্তি। আংটি খোলার সঙ্গে সঙ্গে তান্ত্রিক জেগে উঠলো। আমি অনেক ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে গুহার ভিতর থেকে বাইরে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করি। জঙ্গলের থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি কবিরকে অনেক ডাকাডাকি করি, কিন্তু এ কি, সে কোথায়? তার তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আমি দৌড়াতে থাকি, তান্ত্রিকও আমার পিছে সমানভাবে দৌড়াচ্ছে। সে আমাকে অনেক বলছে যে আমাকে আংটি দিয়ে দিয়ে, না হলে তোর অনেক ক্ষতি করে ফেলবো, অনেক চিৎকার দিচ্ছে। আমি এত জোরে দৌড়াতে থাকি যে তান্ত্রিক আমাকে ধরতেই পারলো না। আমার ভিতরে অন্যরকম একটা পাওয়ার চলে এসেছে। আমি দৌড়াতে দৌড়াতে কবিরকে অনেক ডাকাডাকি করি। হঠাৎ করে দেখি সে আমার সামনে হাজির এবং আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। সে আমাকে বলল, তুমি কি আংটিটা পেয়েছো? আমি বললাম, হ্যাঁ, এই তো সেই আংটি। তারপরে আমি সেই আংটিটা কবিরের হাতে তুলে দিই এবং কবির সেটা নিয়ে সে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারে। তান্ত্রিকও তার জাদু বলে অনেক তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে আংটির কাছে হেরে যায় সে তান্ত্রিক এবং সেখানে পড়ে ছাই হয়ে যায়। এটা দেখার পর আমরা দুইজন তো অনেক খুশি। কবির তো খুশিতে আমাকে অনেকক্ষণ যাবত জড়িয়ে ধরে রেখেছিল। তারপরে আমরা সেখান থেকে চলে যাই আয়েশাকে উদ্ধার করার উদ্দেশ্যে। সেখান থেকে কিছু দূর হেঁটে গিয়ে আমরা সেই গুহার ভিতরে প্রবেশ করি। গুহার ভিতরে প্রবেশ করার পর আমরা এদিক সেদিক খুঁজি, কিন্তু আয়েশাকে কোথাও খুঁজে পাই না। তখন আমার মনে হলো, আমি তো একটা বোতল দেখেছিলাম, কাচের বোতল, এখন হয়তো বা তার ভেতরে তাকে বন্দি করে রেখেছে। আমি কবিরকে বলি, যখন তান্ত্রিক পানি আনতে গেছিলো আমার জন্য, তখন আমি একটা কাচের বোতল দেখেছিলাম, হয়তো তার ভেতরে আয়েশা বন্দি আছে। তখন কবির আমাকে বলে, কোথায়, কোনটা সেই বোতল, আমাকে দেখাও তাড়াতাড়ি। তারপরে আমরা সেই বোতলের কাছে যাই এবং কবির বলে, হ্যাঁ, এটাই তো আমার বোন। বলে সেই বোতলের মুখ খোলার সাথে সাথে তার ভেতর থেকে এক প্রকার সাদা ধোঁয়া বের। তারা দুই ভাই বোন একে অপরকে অনেক দিন পর দেখার পর তারা নিজের কান্না আটকাতে পারেনি এবং দুই ভাই বোন দুইজনকে খুব সুন্দরভাবে জড়িয়ে ধরেছিল। এটা দেখার পর আমিও খুশিতে কান্না করে দিই। তখন আয়েশা তার ভাইকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এই মেয়েটাকে আর তোর সাথে বা কী করছে? তখন কবির বলে, এই মেয়েটাই তোকে এখান থেকে উদ্ধার করেছে। এই মেয়েটা সাহস দেখানোর কারণেই আজ আমরা আবার একসাথে হতে পেরেছি, আর জিন রাজ্যের সকল শক্তিও আমরা ফিরে পেয়েছি। তখন আয়েশা বলল, আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু এটা তো একটা মানুষের মেয়ে তোর সাথে পরিচিত, আবার আমাকেই বাঁচালো বা কেন? তখন কবির তাকে সব কথা খুলে বলে যে কোনো এক রাত্রে তার সৎ মাতাকে মারধর করে বিধ্বস্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। সে উপায় না পেয়ে কবরস্থানে আশ্রয় নেয়, আর সেখানে আমাদের কিছু পাহারাদার তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের রাজ্যে। তখন আমার বাবা তাকে শর্ত দেয়, সে যদি তোকে এখান থেকে এই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে তাকে আবার আরেকটা নতুন জীবন দেবে, তার ভবিষ্যৎ সুন্দর করে সাজিয়ে দেবে। তখন আয়েশা অনেক হাসাহাসি করলো। তখন কবির বলল, আচ্ছা, তুই কেন হাসছিস? তখন আয়েশা বলল, এই প্রথমবার তোর মুখে কোনো মেয়ের প্রশংসা করতে শুনছি, আসলে ব্যাপারটা কি আমাকে বলবি? তখন কবির বলে, আরে কোনো ব্যাপার না, আর আজকাল তুই অনেক পাকনা হয়েছিস, তাই না? তখন দুই ভাই বোন অট্টহাসিতে ভেঙে পড়ল। তার কিছুক্ষণ পর বলল, আচ্ছা, আমরা কি সারা রাত এই গুহাতেই কাটাবো নাকি আমাদের রাজ্যে ফিরবো? তখন বলল, আচ্ছা চল, রাজ্যেই ফেরা যাক। তারপর আমরা সেখান থেকে তিনজন রাজ্যে ফিরে আসি। আর ফেরার পথে সেম একইভাবে আমি কবিরের হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। আমি আবার ফিরে আসি সেই জিন রাজ্যে। আয়েশাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, চারপাশে বাজছে জয়ের ধ্বনি, সবাই অনেক খুশি, সবাই আমার অনেক প্রশংসা করছে। এটা দেখার পর আমি অনেক খুশি হয়ে যাই, আর মনে মনে ভাবতে থাকি, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য তো কোনো না কোনো উপকার আমি করতে পেরেছি। এভাবেই অনেকটা খুশি হয়ে যাচ্ছিলাম। তখন জিন বাদশাহ আমাকে বলে, তুমি অনেক সাহসী, আমি তোমার উপর ভরসা করে অনেক খুশি, আর আমার মনে হচ্ছিল তুমি পারবে আমার মেয়েকে সেই তান্ত্রিকের হাত থেকে উদ্ধার করতে।
তার মুখে এত সুন্দর প্রশংসা শোনার পর আমি তো আরও অনেক খুশি হয়ে যাই। তখন আয়শা তার বাবাকে বলে, বাবা, এই মেয়েটা আমাদের রাজ্যের রানী হলে কেমন হয়? তখন জেনে বাদশা বলে, তুমি কি বলতে চাচ্ছ? তখন আয়শা বলে, তোমার এই ছেলে আমার মনে হয় রিনিকে অনেক পছন্দ করে। তখন বাদশা তার ছেলেকে বলে, তুমিও কি রিনিকে পছন্দ করো? তখন কবির কিছুক্ষণ চুপ থাকার পর বলে, হ্যাঁ বাবা, আমি প্রথম দেখায় তাকে অনেক পছন্দ করে ফেলেছি। তাছাড়া পছন্দ করবো নাই কেন বলো? সে এত সাহসী, এত সাহস দেখিয়েছে, আমার ছোট বোনটাকে সেই তান্ত্রিকের হাত থেকে রক্ষা করেছে। এসব দেখার পর তো আমি আরোই তার প্রেমে পড়ে গেছি। এখন আপনি যা বলবেন তাই। আপনি যদি চান আমি তাকে বিবাহ করতে পারি, আর যদি আপনি না চান তাহলে আমি তাকে ভুলে যেতে পারি। তারপরে বাদশা রিনিকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তুমি কি আমার এই ছেলেটাকে বিয়ে করতে চাও? তখন রিনি কিছুটা লজ্জা পায় এবং বাদশা তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি যেটা চাও সেটাই হবে। তখন রিনি কিছুক্ষণ চুপ থাকার পর উত্তর দেয়, এমনিতেও দুনিয়াতে আমার কেউ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি যদি চান তাহলে আমি কবিরকে বিয়ে করতে পারি। একথা শুনে বাদশা অনেক খুশি হয়ে যায় এবং তাদের দুইজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাদশা তখন বলে, আমি শুধু তোমার সাথে একটা কারণে বিয়ে দিচ্ছি, কারণ তুমি অনেক সাহসী, তুমি অনেক সাহস দেখিয়েছো। তুমি শুধু সাহসী নও, তুমি যোগ্য। তাছাড়া আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, আর আমি বিয়ে দেব না এটা কখনো হয়? আর আজ থেকে তুমি শুধু একজন মেয়ে নও, তুমি আমাদের রাজ্যের রক্ষক, আমাদের পরিবারের একজন। সে ভয়ঙ্কর রাতের পর রিনির জীবন বদলে যায়। একসময় যে মেয়েটি ভয় পেত, আর সে নিজেই ভয়কে নিয়ন্ত্রণ করে। তো আমরা এই গল্প থেকে একটা শিক্ষা পেলাম, সব ভয় খারাপ নয়। কখনো কখনো ভয় আমাদের জীবনে সবচেয়ে বড় সাহসী বানিয়ে দেয়। এই ছিল আমাদের এই গল্পের কাহিনী। তো গাইস, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।